আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফির কয়েকটি বেসিক কনসেপ্ট, যেমন সোশ্যাল গ্রুপ, সামাজিক শ্রেণী, কমিউনিটি, সম্প্রদায়, অ্যাসোসিয়েশন, সংঘ বা সমিতি, ইনস্টিটিউশন, প্রতিষ্ঠান বা অনুষ্ঠান, কাস্টমস, প্রথা বা আচার, ফোকওয়েস, লোকাচার, মোডস, লোকনীতি। এছাড়া সোশ্যাল ক্লাস অ্যান্ড কাস্ট অর্থাৎ সামাজিক শ্রেণী এবং জাতি, এবং সেই সামাজিক শ্রেণী এবং জাতির কি নিয়মগুলো রয়েছে, প্রিন্সিপালসগুলো রয়েছে, কিভাবে ডিটারমাইন হয় সামাজিক শ্রেণী বা কাস্টের। আর ক্লাস অ্যাটিটিউড অ্যান্ড ক্লাস কনসিয়াসনেস অর্থাৎ শ্রেণী গুণ এবং শ্রেণী চেতনা বা শ্রেণী মনোভাব বা শ্রেণী চেতনা, এই বিষয়গুলোর ওপরে আমরা আজকে একটু সংক্ষিপ্ত আলোচনা করব। প্রথমেই জেনে নেওয়া যে সমাজ দর্শনের যে নানা রকম বিষয়, সেইগুলো মূলত আমরা কোথায় পাই এই আলোচনাগুলো। এখানে কয়েকটা গ্রন্থের নাম উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে প্লেটোর রিপাবলিক গ্রন্থে, অ্যারিস্টটলের এথিক্স ও পলিটিক্স গ্রন্থে, আর কৌটিল্যের অর্থশাস্ত্রে আমরা সমাজ দর্শনের যে সমস্ত টপিকগুলো সেগুলো আলোচনা দেখতে পাই। অ্যাকচুয়ালি সমাজ দর্শন কাকে বলে? সমাজ দর্শন হলো দর্শনের একটি গুরুত্বপূর্ণ শাখা, যেখানে সমাজের নানান যে পার্টস বা অঙ্গ, যেমন সমাজের মূল অঙ্গ হচ্ছে ব্যক্তি, পরিবার, গোষ্ঠী, তারপর সম্প্রদায়, সংঘ সমিতি, আচার, লোকাচার, প্রথা, কাস্টম, এগুলো কি তার ডেফিনেশান দেওয়া এবং তার দার্শনিক আলোচনা করাই হচ্ছে সমাজ দর্শন। তো সেই সমাজ দর্শনে যে সমস্ত টপিকগুলো আছে তার মধ্যে আমরা বেছে নিয়েছি কতগুলো টপিক। এরপরে আসছি সমাজতত্ত্ব যে শব্দটা, সেটা প্রথম কে প্রয়োগ করেছেন? এই প্রশ্নের উত্তর হচ্ছে অগাস্ট কোঁত, ফরাসি দার্শনিক এবং সমাজতাত্ত্বিক সোসিওলজিস্ট। তিনি হচ্ছেন অগাস্ট কোঁত প্রথম সোসিওলজি শব্দটি বা সমাজতত্ত্ব শব্দটি প্রয়োগ করেন। গিসবার্ট বলেছেন যে সমাজ দর্শন হলো সামাজিক বিজ্ঞানসমূহের সুবর্ণ মুকুট স্বরূপ। সমাজ দর্শন হলো সামাজিক বিজ্ঞানসমূহের সুবর্ণ মুকুট স্বরূপ, এই কথাটা গিসবার্ট বলেছেন। এরপরে আমরা কতগুলো গ্রন্থের নাম পাচ্ছি, যেমন ফান্ডামেন্টালস অফ সোসিওলজি, এটা গিসবার্টের লেখা। সোসাইটি, এই সব বইটি লেখা ম্যাকাইভার অ্যান্ড পেজ। সোশিওলজি শব্দটা গিন্সবার্গের লেখা। এই গ্রন্থগুলোর নাম মনে রাখতে হবে এবং গ্রন্থকারের নামগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এরপরে চলে আসি সমাজ দর্শনের আলোচ্য বিষয়। সোশ্যাল ফিলোসফি কী কী টপিক নিয়ে আলোচনা করে। একটু আগেই বলছিলাম সোশ্যাল ফিলোসফি কাকে বলে। সেখানে বলছিলাম যে ব্যক্তি, সমাজ প্রভৃতির ধারণা, কনসেপ্ট বা তার অর্থ নির্ধারণ, মিনিং, এগুলোকে সমাজ দর্শনের কাজ। সামাজিক যে সোশ্যাল রিলেশান রয়েছে, সামাজিক সম্পর্ক, সেই সামাজিক সম্পর্কগুলোর তাৎপর্য কী, তার আদর্শ কী, সেইগুলো নিয়ে আলোচনা করা। সামাজিক সংগঠন, বিভিন্ন অনুষ্ঠান, প্রতিষ্ঠানের উদ্দেশ্য বা আদর্শ কী হওয়া উচিত। সামাজিক প্রগতি বা উন্নতি কি হয়, যে সোশ্যাল প্রোগ্রেস, সেটা কি আছে। ধর্মের আলোচনা, বিভিন্ন রকম সামাজিক ব্যাধি বলতে এখানে বলা হয়েছে যে যেগুলো আমরা দেখি, প্রতিহিংসা, তারপরে হচ্ছে কোনো রকম যাকে বলা হয় যে অপরের ক্ষতি করার মানসিকতা, বা সমাজে যে নানা রকম পারস্পরিক দ্বন্দ্ব তৈরি হয়, সেগুলোকে সামাজিক ব্যাধি বলা হচ্ছে। এইগুলোও কিন্তু সমাজ দর্শনের আলোচ্য বিষয়। মূল কথা হচ্ছে একটা আদর্শ সমাজে কি কি বিষয়গুলো আদর্শ লেভেলে থাকা উচিত, সেইগুলো আলোচনা করাই হচ্ছে সমাজ দর্শনের কাজ। নেক্সট হচ্ছে সমাজ হলো বিমূর্ত সামাজিক সম্বন্ধ। এটা মনে রাখতে হবে। সমাজকে কিন্তু আমরা কখনো কেউ দেখতে পাই না, আমরা সমাজের ব্যক্তিকে দেখতে পাই। ব্যক্তি যেখানে বসবাস করে সেটাকে আমরা সমাজ বলি, কিন্তু সমাজ কখনোই একটা মূর্ত কোনো বিষয় নয়। ম্যাকাইভার ও পেজের মতে সমাজ হলো সামাজিক সম্বন্ধের জটিল জাল, যা নিয়ত পরিবর্তনশীল। এই লাইনটা থেকে প্রশ্ন আসতে পারে যে সমাজ হলো সামাজিক সম্বন্ধের জটিল বুনট বা জাল, যা নিয়ত পরিবর্তনশীল। এটা কে বলেছেন? যদিও জটিল জাল এই কথাটা বলেছেন ম্যাকাইভার ও পেজ, আবার গিসবার্ট দেখো তিনি কিন্তু প্রায় একই রকম বলছেন, একটু আলাদা। সমাজ হলো সম্বন্ধের এক জটিল বুনট বা জাল, যে সম্বন্ধের দ্বারা প্রত্যেককে তার সঙ্গীর সঙ্গে আন্তরিক সম্পর্কে যুক্ত থাকে। অর্থাৎ প্রত্যেক ব্যক্তি তার যে পার্টনার বা সঙ্গী,
সেই সঙ্গীর সঙ্গে আন্তরিক সম্বন্ধে যুক্ত থাকার একটা জটিল গুণট। গিসবার্ট এই কথাটা বলছেন। নেক্সট, সমাজের ক্ষুদ্রতম একক কী? সমাজের ক্ষুদ্রতম একক হলো পরিবার। সামাজিক সম্পর্কের দুটি বৈশিষ্ট্য কী? সামাজিক সম্পর্কের প্রধান দুটি বৈশিষ্ট্য হলো আমরা যে সমাজে বসবাস করি এই একের উপস্থিতি সম্পর্কে অন্যের চেতনা। আমি যে আছি এটা অন্যে যেন জানে, বা অন্যে যে আছে সেটা যেন আমি জানি, অর্থাৎ অপরের উপস্থিতি সম্পর্কে আমাদের চেতনা, একইভাবে আমার উপস্থিতি সম্পর্কে অন্যের চেতনা। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে কোনো সাধারণ লক্ষ্য বা উদ্দেশ্যের ধারণা। কোনো সাধারণ লক্ষ্য বা উদ্দেশ্যের ধারণা। আমরা সমাজে বসবাস করি, আছি, আমাদের রয়েছে, এক্সিস্টেন্স রয়েছে, অস্তিত্ব আছে, সেটা কোনো না কোনো লক্ষ্য পূরণের জন্য বা উদ্দেশ্যের পূরণ, সেটা যেন আমার কাছে ক্লিয়ার থাকে। নেক্সট, দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক সামাজিক চেতনাকে কি বলা হয়? সমভাব বা সমচেতনা। এটা কে বলেছেন? গিডিংস বলেছেন। আচ্ছা, কুলে সমাজতাত্ত্বিক কুলে তিনি বলছেন সমাজের ব্যক্তিদের মধ্যে পারস্পরিক চেতনাকে আমরা বোধ বা আমরা চেতনা বলা হয়। এগুলো এরকম প্রশ্ন হতে পারে যে সামাজিক পারস্পরিক সম্পর্কের চেতনাকে সমভাব বা সমচেতনাকে বলেছেন, বা সমাজের ব্যক্তিদের মধ্যে পারস্পরিক যে চেতনাকে আমরা চেতনা বা আমরা বোধকে বলেছেন। এইখানে কিন্তু প্রশ্নগুলো এইভাবে আসতে পারে। নেক্সট, মেকাইভার ও পেজের মতে মুখ্য সামাজিক সম্পর্ক হলো সহযোগিতা ও সহমর্মিতার সম্পর্ক। তাহলে মেকাইভার ও পেজের মতে মুখ্য সামাজিক সম্পর্ক কি? উত্তর হচ্ছে সহযোগিতা ও সহমর্মিতার সম্পর্ক। আর গৌণ সামাজিক সম্পর্ক কি? সেটা হচ্ছে বিরোধিতার সম্পর্ক। দেখো, সমাজে বসবাস করলে সবাই যদি সহযোগিতা সহমর্মিতার সম্পর্ক করে, সেই সমাজ কিন্তু কখনো উন্নতিশীল হতে পারে না। সমাজের মধ্যে কিন্তু বিরোধিতার সম্পর্ক একটা গুরুত্বপূর্ণ, সমাজের উন্নতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সামাজিক সম্পর্কের মুখ্য যে সামাজিক সমাজের মুখ্য সামাজিক সম্পর্ক হচ্ছে সহযোগিতা ও সহমর্মিতার সম্পর্ক। আর গৌণ সামাজিক সম্পর্ক কি? বিরোধিতার সম্পর্ক। এটা কে বলেছেন? ম্যাকাইভার ও পেজ। নেক্সট আমরা চলে যাচ্ছি কমিউনিটি, অর্থাৎ সম্প্রদায় বলতে কি বুঝি? সম্প্রদায়ের কনসেপ্ট ভালো করে বুঝবে। ম্যাকাইভার বলছেন সম্প্রদায় হলো ছোট অথবা বড় যে কোনো জনসমষ্টির সদস্যরা যখন একটি নির্দিষ্ট বা কয়েকটি স্বার্থ সাধনের উদ্দেশ্যে মিলিত না হয়ে সংঘবদ্ধ জীবনের মৌল প্রয়োজন সাধনে মিলিত হয়, বা মানুষের সমগ্র জীবনটাই সম্প্রদায়ের মধ্যে অতিবাহিত হতে পারে, যা অন্য কোনো জনগোষ্ঠীর মধ্যে সম্ভব নয়। তাহলে সম্প্রদায় হচ্ছে একটা জনসমষ্টি, সেটা ছোট হতে পারে, বড় হতে পারে। সেই জনসমষ্টি মানে সেখানে অনেকগুলো ব্যক্তি থাকবে, সেই সদস্যরা তাদের জীবনের সামগ্রিক প্রয়োজন সাধনে সেখানে একত্রে বসবাস করবে, এবং সেইটাকেই সম্প্রদায় বলা হবে যেখানে ওই জনসমষ্টির প্রত্যেকটা ব্যক্তির সমগ্র জীবনটা অতিবাহিত করতে পারে। এবং এই কনসেপ্টটা অন্য যে বিষয়গুলো সমাজ দর্শনে আছে তার মধ্যে কিন্তু আমরা পাই না, একমাত্র সম্প্রদায়ের ক্ষেত্রে পাই। তাহলে সম্প্রদায় হলো এমন একটি জনসমষ্টি যেখানে সদস্যরা একসঙ্গে মিলিত হয় জীবনের সামগ্রিক প্রয়োজন সাধনে, কখনোই তার জীবনে একটি বা কয়েকটি প্রয়োজন সাধনের জন্য নয়। অর্থাৎ সমগ্র জীবনটা যে জায়গার মধ্যে কাটিয়ে দিতে পারে, যে জনসমষ্টির মধ্যে কাটিয়ে দিতে পারে, সেই জনসমষ্টিটাকে বলাতে হচ্ছে কমিউনিটি বা সম্প্রদায়। নেক্সট আমরা আসছি সংঘ বা সমিতি, অ্যাসোসিয়েশন। সংঘ সমিতি কি না, সংঘ সমিতিও জনসমষ্টি, কিন্তু সেখানে সদস্যরা মিলিত হয় তার একটি বা কয়েকটি উদ্দেশ্য সাধনের জন্য। অর্থাৎ সংঘ সমিতি আর সম্প্রদায়ের প্রধান পার্থক্য হলো সংঘ সমিতি একটি জনসমষ্টি, সম্প্রদায় একটি জনসমষ্টি, কিন্তু সম্প্রদায়ের জনসমষ্টিরা পরস্পর মিলিত হয় জীবনের সামগ্রিক প্রয়োজন সাধনের উদ্দেশ্যে, আর সংঘ সমিতির জনসমষ্টিরা পরস্পর মিলিত হয় বা একসঙ্গে বসবাস করে বা থাকে, বা তারা জনসমষ্টি গড়ে তোলে সংঘ সমিতিতে জীবনের একটি বা কয়েকটি প্রয়োজন সাধনের উদ্দেশ্যে। নেক্সট আমরা আসবো সম্প্রদায়ের বৈশিষ্ট্য। সম্প্রদায়ের বৈশিষ্ট্য হচ্ছে সম্প্রদায়ের সদস্যদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক, এবং সম্পর্ক এখানে প্রত্যক্ষ পরিচয় ভিত্তিক। অর্থাৎ সম্প্রদায়ের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সম্প্রদায়ের যত সদস্য থাকবে তাদের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক থাকবে, এবং সেই সম্পর্কটা কিন্তু কোনো পরোক্ষ সম্পর্ক নয়, অর্থাৎ কেউ কাউকে চেনে না জানে না এরকম নয়, তাদের মধ্যে একটা প্রত্যক্ষ পরিচয় ভিত্তিক সম্পর্ক থাকবে সম্প্রদায়ের মধ্যে। সম্প্রদায়ের মধ্যে সদস্যদের সামগ্রিক মৌল প্রয়োজন সাধিত হয়, একটু আগেই বললাম, এবং সম্প্রদায়ের একটি নির্দিষ্ট ভূখণ্ড থাকবে,
সম্প্রদায়ের সদস্যদের মধ্যে পারস্পরিক বন্ধন তৈরি হবে। সম্প্রদায়ের সদস্যদের ব্যক্তিগত স্বার্থ ও দৃষ্টিভঙ্গি অনুসারে সম্প্রদায়ের ব্যক্তি ক্ষুদ্র বৃহৎ হবে। সম্প্রদায়ের ব্যক্তি নয়, সরি, এটা ব্যাপ্তি হবে। সম্প্রদায়ের ব্যাপ্তি অর্থাৎ সম্প্রদায় বড় হবে কি ছোট হবে সেটা ডিপেন্ড করবে যে সম্প্রদায়ে যে সমস্ত জনসমষ্টিগুলো আছে তাদের স্বার্থের মানে কী বলবো প্রকৃতি, তাদের স্বার্থটা কত বড়। যে সম্প্রদায়ের সদস্যদের স্বার্থ যত বৃহৎ সেই সম্প্রদায় তত বৃহৎ। কেন? উদাহরণ দিয়ে বলছি। ধরো একটা সম্প্রদায়ের ব্যক্তিদের মধ্যে খাদ্যের দরকার, তারা পাশাপাশি জায়গাটা গেল, গিয়ে খাদ্য পেয়ে গেল। কোনো মানুষের চিকিৎসার দরকার, তখন একটু তাকে দূরে যেতে হচ্ছে চিকিৎসার জন্য, তাহলে তার সম্প্রদায়টা আর একটু বড় হলো চাহিদার জন্য। কোনো ব্যক্তির জন্য পড়াশোনা দরকার, সে প্রাইমারি স্কুল পর্যন্ত হলে কাছাকাছি, হাই স্কুল হলে আরেকটু বাড়লো, কলেজ হলে আরেকটু বাড়লো, কিংবা বিদেশে চলে গেল, তখন তার চাহিদা আরও বাড়ছে, তখন সে কিন্তু তার সম্প্রদায়টাকে একটু বাড়িয়ে নিচ্ছে। অর্থাৎ সম্প্রদায়ের সদস্যদের যে স্বার্থ বা দৃষ্টিভঙ্গি তার উপরে নির্ভর করবে সম্প্রদায় বড় হবে না ছোট হবে। আশা করছি বোঝা গেছে। নেক্সট আমরা যাচ্ছি ব্যবসায়িক সংগঠন বা ধর্মীয় সংগঠন বা সৈন্যদল বা বিদ্যালয়, ক্লাব, চার্চ, এগুলোকে আমরা কি বলবো? সম্প্রদায় বলবো না সংঘ সমিতি বলবো? উত্তর হচ্ছে এগুলো সব সংঘ সমিতি, কারণ এগুলো সমস্ত কিছুই ব্যক্তিরা একটি বা কয়েকটি উদ্দেশ্য সাধনে মিলিত হয়। ম্যাকাইভার সম্প্রদায়ের দুটি ভিত্তির কথা বলেছেন। কি কি? আঞ্চলিক বা স্থানগত ভিত্তি এবং সম্প্রদায়গত মনোভাব। সম্প্রদায়গত জীবনধারার সম্পর্কে চেতনাই হলো বোধ বা চেতনাই হলো সম্প্রদায়গত মনোভাব। সম্প্রদায়গত মনোভাব কি না? সম্প্রদায়গত জীবনধারা সম্পর্কে বোধ। আমরা যে সম্প্রদায়ে বসবাস করছি সেই সম্প্রদায়ের সম্পর্কে আমার একটা চেতনা থাকবে, একটা কনসিয়াসনেস থাকবে, সেটাই হচ্ছে সম্প্রদায়গত মনোভাব। সম্প্রদায়গত মনোভাবের ক্ষেত্রে তিনটি উপাদানের কথা আলোচনা করা হয়েছে সমাজ দর্শনে। তিনটি উপাদান কি কি? একটা হচ্ছে উই ফিলিং অর্থাৎ আমরা মনোভাব, একটা হচ্ছে রোল ফিলিং অর্থাৎ নিজ ভূমিকা সম্পর্কে মনোভাব, আর একটা হচ্ছে ডিপেন্ডেন্সি ফিলিং বা নির্ভরতা মনোভাব। অর্থাৎ আমরা সবাই একত্রে আছি, এই আমরা বোধ বা আমরা চেতনাটা থাকা দরকার। আরেকটা হচ্ছে আমার কি ভূমিকা, সম্প্রদায় আমি কে, আমি কি করি, আমার কি পারফরমেন্স, আমার কন্ট্রিবিউশন কি, সেটা সম্পর্কে মনোভাব। আরেকটা হচ্ছে যে আমি কি স্বনির্ভর নয়, আমার কিছু কাজ আমি নিজে করতে পারলেও কিছু কাজের জন্য আমাকে অন্যের উপর নির্ভর করতে হয়, তাহলে আমরা পরস্পরের প্রতি নির্ভরশীল, এই মনোভাবটা সম্প্রদায়ের ব্যক্তিদের মধ্যে থাকা দরকার। তাহলে তিনটি মনোভাব বা তিনটি উপাদান সম্প্রদায়গত মনোভাবের কি কি? একটা হলো আমরা মনোভাব, 2 নম্বর হলো নিজ ভূমিকা সম্পর্কে মনোভাব, এবং 3 নম্বর হলো নির্ভরতা মনোভাব। নেক্সট কয়েকটা সম্প্রদায়ের উদাহরণ হিসাবে এখানে দেওয়া হয়েছে। গ্রাম একটা সম্প্রদায়, ছোট শহর একটা সম্প্রদায়, আদিবাসীদের জাতি উপজাতি সেগুলো একটা সম্প্রদায়। এগুলো হচ্ছে সম্প্রদায়ের উদাহরণ। জেলখানা বা মঠ কি সম্প্রদায়? ম্যাকাইভার জেলখানা ও মঠকে সম্প্রদায় বলেছেন, যদিও এই বিষয়ে কিন্তু বিতর্ক আছে। আঞ্চলিক ভিত্তি না থাকার জন্য ম্যাকাইভার সমাজের একটি বর্ণ বা জাতিকে সম্প্রদায় বলেননি। প্রশ্ন হতে পারে যে বর্ণ বা জাতি কি সম্প্রদায় বলা যায়? এবার কারোর মধ্যে জিজ্ঞাসা থাকতে পারে যে বর্ণ বা জাতি কাকে বলা হয়? তোমরা নিশ্চয়ই জানো বর্ণাশ্রম প্রথা, সেখানে শূদ্র থেকে শুরু করে ক্ষত্রিয়, বৈশ্য, ব্রাহ্মণ, এই যে বর্ণভেদ রয়েছে সমাজে, সেই এক একটা বর্ণের মানুষদেরকে কি একটা সম্প্রদায় বলাতে পারে? বা জাতি, বর্ণের মধ্যে আবার অনেক জাতি থাকে, নিশ্চয়ই তোমরা জানো, যেগুলো আমরা কাস্ট বলি এবং সাবকাস্ট বলে যেগুলো আমরা অনেক সময় ফর্মে ফিল আপ করতে হয়, সেগুলোকে বলা হয়। তো সেইগুলোকে কি সম্প্রদায় বলা যাবে? তো একেবারে ম্যাকাইভার বলছেন যে না, বর্ণ বা জাতি সম্প্রদায় নয়, কারণ তারা কোনো নির্দিষ্ট ভূখণ্ডে থাকে না। দেখবে বিভিন্ন জায়গায় এখানে কিছুজন শূদ্র আছে, ব্রাহ্মণ আছে মিশ্রভাবে একটা ভূখণ্ড থাকছে, তাহলে সেখানে যেহেতু মিশ্র থাকছে, একটা বর্ণ বা জাতিকে কখনো আমি সম্প্রদায় বলতে পারবো না। নেক্সট, সভ্য সমাজে বয়স্কদের কাছে পরিবার একটি সংঘ সমিতি হলেও শিশুদের কাছে পরিবার একটি সম্প্রদায়। খুবই লজিক্যাল বিষয়। দেখো, আমরা বয়স্ক ব্যক্তি যারা আছি, একটু আরও বয়স্ক যারা যখন হচ্ছি, তখন দেখা যাচ্ছে আমাদের যা চাহিদা জীবনের সবটা আমাদের পরিবারে মিটছে না। আমাদের অনেক কিছু চাহিদার জন্য আমাদেরকে বাইরে কোনো ব্যক্তির কাছে, কোনো প্রতিষ্ঠানের কাছে আমাদের কাছে যেতে হচ্ছে। তাহলে বয়স্ক ব্যক্তিদের কাছে পরিবার সংঘ সমিতি কয়েকটি প্রয়োজন মিটছে, পরিবারে সব মিটছে না। কিন্তু শিশুদের, যারা সদ্যজাত শিশু, তাদের যা চাহিদা সেই বয়স পর্যন্ত,
সেটা পরিবারের মধ্যেই সীমাবদ্ধ, সেখানেই মিটে যাচ্ছে, তার খাওয়া দাওয়া খেলাধুলা সমস্ত কিছু পরিবারের মধ্যে হয়ে যাচ্ছে। সেই জন্য তার সম্প্রদায় পরিবার শিশুদের কাছে কিন্তু সম্প্রদায় কনসেপ্ট ক্লিয়ার করা খুব দরকার আছে। পরিবার বয়স্কদের কাছে সংঘ সমিতি, শিশুদের কাছে কিন্তু সম্প্রদায়। রাষ্ট্র সংঘ সমিতি না সম্প্রদায়? ম্যাকাইভারের মতে রাষ্ট্র একটি সংঘ সমিতি। আচ্ছা, নেক্সট হচ্ছে অনুষ্ঠান বা প্রতিষ্ঠান। অনুষ্ঠান বা প্রতিষ্ঠান শব্দটি দুটো অর্থ আছে, একটি ব্যাপক অর্থ, একটি সংকীর্ণ অর্থ। ব্যাপক অর্থে অনুষ্ঠান হলো যে কোনো সংগঠন, যেমন পরিবার, বিদ্যালয়, রাষ্ট্র প্রভৃতি, এগুলো হচ্ছে মানে যে কোনো একটা সংগঠনকে বলা হচ্ছে, যেখানে কতগুলো মানুষ একত্রে মিলিত হয়, সেটাই ব্যাপক অর্থে অনুষ্ঠান। আর সংকীর্ণ অর্থে সেই সংগঠনের কিছু রুলস, কিছু উপায়, কিছু কর্মপ্রণালী, অর্থাৎ সেই সংগঠনটা চলছে, যেমন পরিবারের কিছু কিছু রুলস থাকে, কিছু কিছু নিয়ম থাকে। একটা বিদ্যালয়ের কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু রুলস আছে, কিছু গাইডলাইন্স আছে, বা রাষ্ট্রেরও তাই। তাহলে রাষ্ট্র, বিদ্যালয়, পরিবার, এইগুলো ব্যাপক অর্থে যখন আমরা সংগঠন অর্থে ধরব, তখন সেটা কিন্তু একটা অনুষ্ঠান। আর যখন তার নিয়মাবলী বা কর্মপ্রণালী, পরিচালনা করার যে উপায়, সেইগুলো সংকীর্ণ অর্থে তারা সেগুলো কিন্তু অনুষ্ঠান হবে। যেমন পরিবারের ক্ষেত্রে বিবাহ হচ্ছে একটি অনুষ্ঠান, রাষ্ট্রের ক্ষেত্রে সংবিধান একটি অনুষ্ঠান, এগুলো সংকীর্ণ অর্থে। ম্যাকাইভারের মতে গোষ্ঠীবদ্ধ জীবনের প্রতিষ্ঠিত যে আকার বা কর্মপ্রণালী, তাই হলো অনুষ্ঠান বা প্রতিষ্ঠান। এই অনুষ্ঠান বা প্রতিষ্ঠানের সংজ্ঞাটা আশা করছি বুঝতে পেরেছ প্রত্যেকেই। গিসবার্ট অনুষ্ঠান বা প্রতিষ্ঠান বলতে কর্মনীতিকে বুঝিয়েছেন, অর্থাৎ যে কোনো কাজ করার যে পলিসি, সেই কাজের পলিসিটাকেই গিসবার্ট অনুষ্ঠান বা প্রতিষ্ঠান বলছেন, যেটাকে আমরা ইনস্টিটিউশন বলি ইংরেজিতে। সংঘ সমিতির লক্ষ্য কী? লক্ষ্য সাধনের উপায় কী? না, সংঘ সমিতি যে লক্ষ্য থাকে, সেই লক্ষ্যটা যে উপায় সাধিত হয়, সেটাকেই বলা হয় অনুষ্ঠান বা প্রতিষ্ঠান। একটা ক্লাবের কিছু লক্ষ্য আছে, যে আমরা এই যে আমরা এখানকার যত সদস্য ব্যক্তিবর্গ বাস করে, তাদের এই কাজগুলো করা হবে। তো সেইগুলোর জন্য সেগুলো হচ্ছে লক্ষ্য। এই মানে রেজুলেশন করা হলো, এই সিদ্ধান্ত নেওয়া হলো যে এই কাজ করব আমরা। কিন্তু যখন সেই কাজটা করা হলো, ধর ব্লাড ডোনেশন ক্যাম্প করা হবে, এটা লক্ষ্য। এবার ব্লাড ডোনেশন ক্যাম্পটা যখন হচ্ছে, সেটাকে বলা হচ্ছে অনুষ্ঠান বা প্রতিষ্ঠান। সমাজের মানুষ সংঘ সমিতির সদস্য হয়, অনুষ্ঠানের সদস্য হয়। এটা খুব সহজ কথা। আমরা যদি যাই, আমরা ক্লাবের সদস্য হব, আমরা কি বলবো যে ব্লাড ডোনেশন রূপ অনুষ্ঠানটার সদস্য হব? সেরকম নয়। তাহলে সদস্য আমরা সংঘ সমিতির হই, অনুষ্ঠানের সদস্য হওয়া যায় না। সংঘ সমিতি সমাজে স্থিতিশীল দিক, আর অনুষ্ঠান হলো গতিশীল দিক। আচার বা প্রথা হলো সমাজ অনুমোদিত পথে কর্ম করা। আচার বা প্রথা কী? নেক্সট হচ্ছে কাস্টমস, যেটাকে আমরা বলি, সেটা কি না, সমাজ সিদ্ধ বা সমাজে সবাই সমর্থন করবে, বা সমাজ সর্বজন স্বীকৃত পথে কাজ করা, যেটা সমাজ মেনে নেবে না এমন না করাই হচ্ছে প্রথা, বা যেটা সমাজ মানবে, আর সমাজে যেটা প্রসিদ্ধ, সেটা কাজ করাই হচ্ছে প্রথা বা আচার। গিসবার্ট বলছেন সমাজ অনুমোদিত অভ্যস্ত ক্রিয়াই হলো আচার। অবশ্যই আচার বা প্রথা একটা হ্যাবিট বা অভ্যস্ত ক্রিয়া। বাস স্ট্যান্ডে কিউ করে দাঁড়ানো, পরিচিতদের সঙ্গে দেখা হলে করমর্দন করা কিংবা নমস্কার করা, এগুলো সব সামাজিক আচার। গিসবার্ট আচারের 3টি উপাদানের কথা বলেছেন। একটা হচ্ছে আচরণ, সামাজিকতা এবং আদর্শগত মূল্য। আচার হলো সমাজের রীতিনীতি। সমাজে বসবাস করতে গেলে মানুষকে পালন করতে হয়। আচার কিন্তু বা প্রথা পালন করাটা মানে এটা স্বতঃস্ফূর্তভাবে মানুষ করে, এর মধ্যে কিন্তু বাধ্যবাধকতা নেই। আচার ও অনুষ্ঠানের মধ্যে গুণগত পার্থক্য নেই, পার্থক্য কেবল পরিমাণগত। আচার ও অনুষ্ঠান অর্থাৎ বিবাহ একটি অনুষ্ঠান, আর আচার হচ্ছে যেমন যেটা বললাম, বাড়িতে কিছু কিছু নিয়মকানুন থাকে, তো সেইগুলোর মধ্যে পার্থক্যটা হচ্ছে পরিমাণগত। আচারের প্রকাশ ঘটে স্বতঃস্ফূর্তভাবে, অর্থাৎ প্রথা মানুষ মানে নিজে থেকে, সবাই করছে আমিও তাই করছি, এরকম একটা নিজের ভিতর থেকে, মানে বাধ্যবাধকতা ব্যাপারটা নেই। কিন্তু অনুষ্ঠান পালনের ক্ষেত্রে কিছুটা বাধ্যবাধকতা থাকে। সমাজে আচারের অপেক্ষা অনুষ্ঠানের প্রয়োজনীয়তা অনেক বেশি।
আচার অমান্য করলে নিন্দিত হতে হয়, কিন্তু অনুষ্ঠান অমান্য করলে সমাজের শাস্তির ব্যবস্থা থাকে। এটাকে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আচার যদি তুমি না পালন করো, সমাজে সবাই যে পথে যাচ্ছে, হ্যাঁ, বিবাহ করাটা একটা আচার, এই বিবাহ একটা হচ্ছে আমাদের অনুষ্ঠান প্রতিষ্ঠান, সেটা না করলে হয়তো এখন শাস্তির ব্যাপারটা নেই, কিন্তু তবুও সেটা সমাজে কিন্তু একটা তাকে একঘরে করে দেওয়া বা তাদের সঙ্গে না করা একটা এরকম আগেকার দিনের বিষয়গুলো ছিল, যে কোনো অনুষ্ঠান প্রতিষ্ঠানগুলো না করলে। ম্যাকেনজি সমাজের অনুষ্ঠান বা প্রতিষ্ঠানকে 6টি শ্রেণীতে বিভক্ত করেছেন। এখানে একটু দেখতে হবে, ম্যাকেনজি কথাটা হয়ে গেছে, 1 মিনিট। হ্যাঁ, ম্যাকেনজি সমাজের অনুষ্ঠান বা প্রতিষ্ঠানকে 6টি শ্রেণীতে বিভক্ত করেছেন। একটা হচ্ছে ভাষাকেন্দ্রিক অনুষ্ঠান বা প্রতিষ্ঠান, গঠনমূলক অনুষ্ঠান বা প্রতিষ্ঠান, অর্থনৈতিক অনুষ্ঠান বা প্রতিষ্ঠান, বন্য বা বর্বর অনুষ্ঠান বা প্রতিষ্ঠান, সরকারি অনুষ্ঠান বা প্রতিষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান বা প্রতিষ্ঠান। এইগুলোর ডিটেলস বইটা ধরে পড়ে নেবে, যদি কারো কাছে না থাকে আমাকে বলবে, আমি ছবি তুলে পাঠিয়ে দেবো। নেক্সট হচ্ছে লোকাচার, ফোক ওয়েজ, অর্থাৎ সামাজিক পরিবেশের সঙ্গে মানিয়ে নেবার জন্য নিজের অজ্ঞাতে বা স্বতঃস্ফূর্তভাবে মানুষ যেসব আচরণ বা বিভিন্ন স্মরণ করে সেগুলি, অর্থাৎ আমরা যেগুলো হ্যাবিচুয়ালি করি। অনেকে এটা বলতে পারে যে আচার আর লোকাচারের মধ্যে বেসিক ডিফারেন্স কী, এই আমরা পরের পয়েন্টগুলো গেলে বুঝতে পারবো। যেমন সমাজের রীতিনীতি সংক্রান্ত, বেশভূষা সংক্রান্ত শিষ্টাচার, এইগুলো হচ্ছে লোকাচার। বিভিন্ন রকম সমাজে যে আমরা ড্রেস নিয়ে অনেক রকম কথা বলা হয়, এগুলো অনেকটা সময় লোক কালচার যেটাকে আমরা বলি, বা লোকের যেগুলো মেনে চলে। লোকাচার অমান্য করা হলে সমাজে তেমন কোনো শাস্তির ব্যবস্থা থাকে না, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। লোকাচারের সঙ্গে কোনো মূল্যবোধ বা সমাজের ভালো মন্দ জড়িত থাকে না, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। অর্থাৎ লোকাচার করাটা ভালো মন্দ, উচিত অনুচিত, এটা ব্যাপারটা নয়, এটা একেবারে ব্যক্তিগত অভিমত, একেবারে নিজস্ব ব্যাপার। এবং বাই ডিফল্ট আমরা লোকাচারগুলো করি, আমাদের অভ্যাসে দাঁড়িয়ে যায়, মানে ছোটোবেলা থেকে সেটা শুনে শুনে বা দেখে দেখে এমন হয় যে আমরা সেটা করেই ফেলি, এরকম একটা ব্যাপার। লোকাচার মান্য করা বাধ্যতামূলক নয়, কিন্তু অনুষ্ঠান পালন করা বাধ্যতামূলক। লোকাচার পালন করলে আমাদের জীবনযাপন সহজ সরল হয়, স্বাচ্ছন্দ্যপূর্ণ হয়। লোকাচার স্থানভেদে পরিবর্তন হয়। নেক্সট আছে লোকনীতি। লোকনীতি হলো সেই সমস্ত লোকাচার যেগুলো সঙ্গে সমাজের ভালো মন্দ যুক্ত থাকে। লোকনীতি হলো অবশ্য পালনীয় আচার, অর্থাৎ লোকাচারগুলো কিন্তু অবশ্য পালনীয় নয়, লোকনীতি কিন্তু অবশ্য পালনীয়। লোকাচার ও লোকনীতির মধ্যে গুণগত পার্থক্য নেই, পার্থক্য কেবল পরিমাণগত বা মাত্রাগত। লোকাচার অনুসরণ বাধ্যতামূলক নয়, কিন্তু লোকনীতি অনুসরণ করা বাধ্যতামূলক। ম্যাকাইভারের মতে লোকাচার যখন গোষ্ঠীর কল্যাণ, উচিত অনুচিত যুক্ত হয়, তখন সেই সমস্ত লোকাচার লোকনীতিতে রূপান্তরিত হয়। খুব সহজ কথা, লোকাচারের সঙ্গে যখন মূল্যবোধ জড়িত হচ্ছে, আদর্শ জড়িত হয়ে যাচ্ছে, ভালো মন্দ জড়িত হচ্ছে, উচিত অনুচিত যুক্ত হচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে লোকনীতি, মোডস যেটাকে বলা হয়। লোকনীতি অমান্য করলে কিন্তু শাস্তি দেবার ব্যাপার থাকে। সমাজের হয়তো কি বলবো, সমাজ ব্যবস্থা ভেঙে যেতে পারে যদি মানুষ লোকনীতি দিনের পর দিন অমান্য করতে থাকে। তাই লোকনীতি অমান্য করলে শাস্তির ব্যাপারটা আসে। অঞ্চলভিত্তিক পোশাক পরিধান করা লোকাচার। ধরো এক একটা অঞ্চলে এক এক রকম কালচার আছে পোশাকের, তো সেখানে তারা সেটা করতে পারে, সেটা তাদের লোকাচার। কিন্তু বস্ত্র পরিধান করাটা এটা লোকনীতি, ওটা বাই ডিফল্ট আমরা সবাই করি, সেটা কিন্তু আমরা না করে থাকতে পারি না। ম্যাকাইভার ও পেজ বলছেন। এরপরে আমরা আসছি সামাজিক সোশ্যাল গ্রুপস বা সামাজিক গোষ্ঠী। সোশ্যাল গ্রুপস হলো যে কোনো মানব সমষ্টি যারা পরস্পরের সঙ্গে সামাজিক সম্পর্কে আবদ্ধ থাকে, অর্থাৎ গোষ্ঠীবদ্ধ একসঙ্গে অনেকগুলো মানুষ থাকা। সামাজিক গোষ্ঠীর দুটি আবশ্যিক শর্ত হলো গোষ্ঠীর অন্তর্গত ব্যক্তিদের মধ্যে পারস্পরিক আদান প্রদানের মনোভাব এবং কোনো সাধারণ লক্ষ্য বা
উদ্দেশ্য সম্পর্কে প্রত্যেকের সচেতনতা, কতকটা সম্প্রদায়ের বিষয়টা এখানে কিন্তু সিমিলারিটি আসছে। এবার গোষ্ঠী, সামাজিক যে গোষ্ঠী আছে তার উদাহরণ হচ্ছে পরিবার, রাজনৈতিক দল, ফুটবল খেলার দল, বিভিন্ন বিশেষ কোনো সামাজিক শ্রেণী, এগুলো সব গোষ্ঠীর উদাহরণ। প্রত্যক্ষ পরিচয় ভিত্তিক গোষ্ঠী, মুখোমুখি গোষ্ঠী বা মুখ্য সামাজিক গোষ্ঠী। আর মুখ্য সামাজিক গোষ্ঠী এবং গৌণ সামাজিক গোষ্ঠী প্রথমে ভাগ রয়েছে। মুখ্য সামাজিক গোষ্ঠীর বিষয়টা হচ্ছে প্রত্যক্ষ পরিচয় ভিত্তিক। মুখ্য সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্য কী কী না, এখানে মুখোমুখি সম্পর্ক, সদস্য সংখ্যা লিমিটেড হবে এবং ব্যক্তিগত পরস্পর খুব ক্লোজ একটা রিলেশান থাকবে, তারা পরস্পর একসঙ্গে থাকার একটা চিন্তাভাবনা করবে। গোষ্ঠী স্বার্থ প্রাধান্য পায়। এখানে কিন্তু যে এই যে মুখ্য গোষ্ঠী যতজন সদস্য, সেখানে মেন হচ্ছে দলের যে স্বার্থ, দলগত স্বার্থটাই মেন, নিজের ব্যক্তিগত স্বার্থ নয়। এবং গোষ্ঠীর স্বতঃস্ফূর্ত মনোভাব থাকে, তারা কিন্তু প্রত্যেকে নিজের জন্য আসেনি, সবার জন্য এখানে একসঙ্গে মিলিত হয়েছে। মুখ্য বা প্রাথমিক গোষ্ঠীর উদাহরণ হলো পরিবার, শিশুদের খেলার দল, বয়স্কদের মজলিস, আড্ডাখানা, আলোচনা চক্র, নাচ গানের আসর, গ্রামের চণ্ডীমণ্ডপ, এগুলো হচ্ছে মুখ্য গোষ্ঠী। আচ্ছা, গোষ্ঠী আর সম্প্রদায়ের একটা পার্থক্য হচ্ছে সম্প্রদায়ের একটা নির্দিষ্ট ভূখণ্ড থাকবে, কিন্তু গোষ্ঠীর ভূখণ্ড থাকবে কিন্তু সেটা নির্দিষ্ট নয়, সেটা চেঞ্জ হতে পারে। আচ্ছা, গৌণ গোষ্ঠীর বৈশিষ্ট্য কী কী? মুখোমুখি সম্পর্ক থাকে না সদস্যদের মধ্যে, মুখোমুখি সদস্য থাকে না, মানে একটু পরোক্ষ সম্পর্ক, একটু মানে তাদের বিস্তারটা একটু বড়। গোষ্ঠীর সদস্য সংখ্যা অবশ্যই বেশি হবে, বিশেষ লক্ষ্য সাধনের জন্য গোষ্ঠীর সদস্যরা সেখানে মানে মেম্বারশিপ নেবে। গোষ্ঠীর সদস্যদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক সেখানে থাকবে না, আর সেখানে কিন্তু মেনলি মানুষ ব্যক্তিগত স্বার্থ চরিতার্থের জন্যই ওই গৌণ গোষ্ঠীর সদস্য হবে। যেমন ক্রেতা বিক্রেতার সম্পর্ক, পুলিশ নাগরিকের সম্পর্ক, এগুলো সব হচ্ছে অন্তর্বর্তী গোষ্ঠী বা মধ্যবর্তী গোষ্ঠী। মধ্যবর্তী বা অন্তর্বর্তী গোষ্ঠীর উল্লেখ করেছেন কে? গিসবার্ট। নেক্সট আমরা পড়ব যে 3 প্রকার গোষ্ঠীর কথা বলেছেন কে? জার্মান সমাজতাত্ত্বিক সিমেল। তিনি 3 প্রকার গোষ্ঠীর কথা বলেছেন। কি কি? একটা হচ্ছে দুজনের মিলিত গোষ্ঠী, একজন হচ্ছে 3 জনের মিলিত গোষ্ঠী, আর 3-এর অধিকের মিলিত গোষ্ঠী। অর্থাৎ গোষ্ঠী 3 প্রকারের কে বলেছেন? জার্মান সমাজতাত্ত্বিক সিমেল। সংগঠনের দৃঢ়তা ও স্থায়িত্বের স্তর অনুসারে, কিছু কিছু জায়গায় একটু স্পেলিং মিস্টেক হয়েছে, আমি ভয়েস টাইপ করার জন্য এগুলো হয়েছে, একটু দেখে নেবে, এটা স্থায়িত্ব হবে। সংগঠনের দৃঢ়তা ও স্থায়িত্বের স্তর অনুসারে গিসবার্ট 4 প্রকার গোষ্ঠীর কথা বলেছেন: অস্থায়ী গোষ্ঠী, স্বল্পকাল স্থায়ী গোষ্ঠী, দীর্ঘকাল স্থায়ী গোষ্ঠী এবং চিরস্থায়ী গোষ্ঠী। মার্কিন সমাজতাত্ত্বিক কুলি তিনি 2 প্রকার সামাজিক গোষ্ঠীর কথা বলেছেন: প্রাথমিক গোষ্ঠী ও অন্যান্য গোষ্ঠী। তাহলে দেখো, সিমেল বলেছেন 3 প্রকার গোষ্ঠী, গিসবার্ট বলেছেন 4 প্রকার গোষ্ঠী, আর কুলি বলেছেন 2 প্রকার গোষ্ঠী। ম্যাকাইভারও 2 প্রকার গোষ্ঠীর কথা বলেছেন: প্রাথমিক গোষ্ঠী, গৌণ গোষ্ঠী। নেক্সট আসছি আমরা সামাজিক শ্রেণী, সোশ্যাল ক্লাস। সামাজিক শ্রেণী বলতে বোঝায় সম্প্রদায়ের কোনো বিশেষ অংশ বা জনগোষ্ঠীকে যারা সমতার ভিত্তিতে পরস্পরের সঙ্গে যুক্ত হয় এবং সমাজ স্বীকৃত উঁচু নিচু মানদণ্ডের দ্বারা এক জনগোষ্ঠী অপর জনগোষ্ঠী থেকে ভিন্ন হয়ে থাকে। সমাজে আমরা বিভিন্ন রকম শ্রেণী দেখি, সেখানে কারো অর্থনৈতিক অনুসারে শ্রেণী তৈরি না হলেও কাজের বৃত্তি বা জীবিকা কেন্দ্রিক একটা শ্রেণী তৈরি হয়ে যায়, যে এরা নিম্ন শ্রেণী, মানে হচ্ছে তাদের জীবিকা যেটা গ্রহণ করছে সেটা হয়তো একটু নিম্নবৃত্ত হতে পারে। এরকমভাবে বৃত্তির ওপরে বা জীবিকার ওপরে অনেক সময় শ্রেণী গঠন হয়। শ্রেণী মনোভাব বা শ্রেণী চেতনা কি না, শ্রেণী মনোভাব ও শ্রেণী চেতনা বলতে কোনো শ্রেণীর অন্তর্গত সব মানুষের এমন বোধ বা চেতনাকে বোঝায় যার জন্য তারা সকলে এক বিশেষ শ্রেণীর মানুষের সঙ্গে নিজেদের অভিন্ন রূপে এবং অন্যান্য শ্রেণীর মানুষের থেকে ভিন্ন রূপে মনে করে। এটা হলো শ্রেণী মনোভাব। শ্রেণী মনোভাব মানে হচ্ছে আমি যে শ্রেণীর অন্তর্ভুক্ত তাদের সঙ্গে আমি হচ্ছে সেম বা একটা ইকুয়ালিটি মেন্টালিটি, এবং আমার থেকে যারা অন্য শ্রেণী তারা হচ্ছে আলাদা, ডিফারেন্স, সেই মেন্টালিটি, সেই মনোভাবটা রাখা, এটাই শ্রেণী মনোভাব। অর্থাৎ শ্রেণী কি বলবো, অ্যাটিটিউড, অর্থাৎ শ্রেণীর সম্পর্কে ক্লাস অ্যাটিটিউডটা বিষয়টা হচ্ছে যে শ্রেণীর সম্পর্কে তোমার একটা ধারণা আছে,
তোমার নিজের সেম কী বলবো ক্লাসের সঙ্গে তুমি একটা একরকম মনোভাব করবে, আর আদার ক্লাসের সঙ্গে তোমার একটা অন্য মনোভাব তৈরি হবে। শ্রেণী চেতনা হচ্ছে বোঝার শ্রেণীর সঙ্গে জড়িত মর্যাদাবোধ, মানে শ্রেণী চেতনা বলতে বোঝায় শ্রেণীর সঙ্গে জড়িত মর্যাদাবোধ, অর্থাৎ আমি আমার শ্রেণীকে বেশি মূল্য দেওয়া, মূল্যবোধ তার সঙ্গে জড়িত আছে। জিন্সবার্গ শ্রেণী স্বতন্ত্র বোধের মূলে 3 প্রকার শ্রেণী মনোভাবের কথা বলেছেন: নিজ শ্রেণীর সদস্যদের সঙ্গে সমতাবোধ, উচ্চ শ্রেণীর সদস্যের সঙ্গে হীনতাবোধ এবং নিম্ন শ্রেণীর সদস্যদের সঙ্গে অহংকার বোধ। অর্থাৎ নিজের শ্রেণীর সঙ্গে অবশ্যই আমরা ইকুয়ালিটি মেন্টালিটি থাকবে, আমার থেকে একটু উচ্চ শ্রেণীর প্রতি আমার একটা কী বলবো খারাপ মনোভাব থাকবে বা বিরূপ মনোভাব থাকবে, মানে একটা অভিমান বা ক্ষোভ থাকবে, ক্ষোভ, এবং ওরা খুব ভালো এইরকম একটা মনোভাব থাকবে। আর নিম্ন শ্রেণীর প্রতি আমি তার থেকে উচ্চ শ্রেণী আছে তার মধ্যে একটা ইগো বা অহংকার বোধ থাকবে। এই 3 প্রকার শ্রেণী মনোভাবের উল্লেখ করেছেন জিন্সবার্গ। শ্রেণী চেতনার প্রধান শর্ত বা হলো কি মূল্যবোধ বা মর্যাদাবোধ, আর দ্বিতীয় শর্ত কি প্রতিদ্বন্দ্বিতা ও বিরোধিতা। অর্থাৎ তুমি তোমার চেতনার সঙ্গে মূল্যবোধ বা মর্যাদাবোধ থাকবে, অন্য শ্রেণীর সম্পর্কে একটা প্রতিদ্বন্দ্বিতা বা বিরোধিতা থাকবে। লাস্ট পয়েন্ট হচ্ছে শ্রেণী চেতনা এবং সম্প্রদায়গত মনোভাব কিন্তু এক নয়। এই মোটামুটি ছিল তোমাদের মূল টপিক।